সুপ্রদর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এনটিভির এই আইন বিষয়ক অনুষ্ঠানটিতে আপনারা আইন বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। আর কিছুক্ষণ পরে আপনাদের স্ক্রিনের নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানটি আমরা একটি বিশেষ আঙ্গিকে সাজিয়েছি। তার কারণ মাত্র 1 মাস 1 দিন পূর্বে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, স্বাধীনতা অর্জন করেছিল বাক স্বাধীনতার অর্থে। সেই অর্থে আমাদের যে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ অন্যান্য যারা বাংলাদেশের ছাত্র জনতা আত্মদান করেছিলেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের সেই আত্মত্যাগের প্রতি, মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির 3 জন তুখোর মেধাবী প্রাক্তন ছাত্র, যারা তাদের স্বীয় যে পেশায় তারা মানে যে উদ্দীপনা এবং তাদের স্বীয় পেশায় তারা একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে অবস্থান করছেন। আমার সর্ববামে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার অত্যন্ত তুখোর মেধাবী একজন ছাত্র, যিনি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ভিতরে একজন অন্যতম আইনজীবী এবং আইন বিচারণের পাশাপাশি তার যে মেধা, তার যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞা আলো ছড়িয়ে দিয়েছেন সমস্ত বিশ্বে। আমার আপনার অতি পরিচিত মুখ, জনপ্রিয় সেই টিভি ব্যক্তিত্ব, ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভালো, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে বলেন। ভাই, দর্শকদেরকে আমরা বলি যে একটু আগে মুহিত বলছিল যে মাত্র 1 মাস 1 দিন আগে বাংলাদেশে একটা মহান বিপ্লব বা গণ অভ্যুত্থান, যেটাই যেভাবে দেখুন না কেন, এটা সংগঠিত হয়েছে এবং আমরা অনেকেই মনে করছি দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো আমরা স্বাধীনতা অর্জন করলাম। এবং সর্বদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষের মনে যে আশা উদ্দীপনার সঞ্চার হয়েছে। তো আমরা মনে করি এটাকে আমরা যদি ক্যাপিটালাইজ করে সামনে এগিয়ে যেতে পারি, অবশ্যই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ ভাইয়া। সেই আশা উদ্দীপনার আলোয় আলোকিত হয়ে আমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রাক্তন অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ এবং জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব, ব্যারিস্টার এবং সলিসিটার এম কে হাসান ভাই আমার ডানে বসে আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং আমি যখন ব্যারিস্টার মুহিত খানের শোতে আসি এবং যখন আমার ডান দিকে আমাদের মুজাহিদ ভাই থাকে আর বাম দিকে আমাদের বডগাস আমাদের রেজা ভাই থাকে, তখন আমার কাছে ঈদের ফিলিংস উপলব্ধি হয়। ধন্যবাদ ভাইয়া। তারও আজকে ব্যতিক্রম কিছু নয়, আমি ঈদ ফিল করছি আজকের অনুষ্ঠানে আসতে পেরে। ধন্যবাদ আমাকে ইনভাইটেশন করার জন্য। সেই ঈদ অনুভূতি নিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিক শুভেচ্ছা বক্তব্য 1 মিনিটে। আজকের অনুষ্ঠানটা স্পেশালি ডিজাইন করা হয়েছে এবং আমরা জানি যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাঙ্কর ইন দ্য ইউকে, ইন্টারন্যাশনালি বলা যায়, সেই বেস্ট হিউমারিস্ট ব্যারিস্টার মুহিত খান। এবং আমাদের বাংলাদেশে রিসেন্টলি যে 4th of August যে রেভলিউশনের যে কনক্লুশন হয়েছিল এবং সেখানে যে অসংখ্য ছাত্ররা যে আত্মত্যাগ করেছিল, তাদের প্রতি রেসপেক্ট এবং ডেডিকেশন করে আজকে অনুষ্ঠানটা করা হচ্ছে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এনটিভিকে, আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমানকে এবং আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাঙ্কর অ্যান্ড বেস্ট হিউমারিস্ট ব্যারিস্টার মুহিত খানকে ধন্যবাদ। ধন্যবাদ এত চমৎকার বলার জন্য। ছোটখাটো আমি একেবারে ধুলাবলের ডাস্ট, বাট সেই ধুলাবলের ডাস্টের ভেতরে অনেক ভালোবাসা রয়েছে মেধাবী ছাত্রদের জন্য। সেই ভালোবাসা নিয়ে, সেই শ্রদ্ধা নিয়ে আমি চলে যাচ্ছি সেই শ্রেষ্ঠ মেধাবী একজন ছাত্র, ব্যারিস্টার সলিসিটার এম কে হাসানের পাশে উপবিষ্ট সর্বডানে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির আরেকজন তুখোর মেধাবী ছাত্র ব্যারিস্টার মুজাহিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? জি আমি আছি ভালো। 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য কাইন্ডলি। ধন্যবাদ মুহিত ভাইকে আজকে একটি ব্যতিক্রমী আয়োজন করার জন্য। আমার ফিলিংসটা আমার মনে হয় আমাদের এখানে আমাদের যারা ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইরা আছেন, রেজা ভাই আছেন, কামরুল ভাই আছেন, তার আপনার চেয়ে একটু আলাদা। কারণ আমরা বাংলাদেশের যেই 1971 স্বাধীনতা দেখিনি, কিন্তু 5th August যে স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমি জানি না যারা আগে স্বাধীনতা দেখেছে তাদের স্বাদ কীরকম ছিল, বাট আমার কাছে যে স্বাদটা আমি 5th August পেয়েছি সেটা অমৃত মনে হচ্ছে।
জি। তো আমি আজকের প্রোগ্রামের প্রথমেই বাংলাদেশে যারা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন এই নতুন আন্দোলনে, নতুন আত্মত্যাগে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকের প্রোগ্রাম থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে নতুন বাংলাদেশের নতুন সংস্কারের স্বার্থে যা যা করা একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবসময় সিদ্ধহস্তে আমরা থাকবো। ধন্যবাদ ভাই এত চমৎকার করে বলার জন্য। এখানেই মেধার পরিচয়, এখানেই পাণ্ডিত্যের পরিচয়। দর্শক মণ্ডলী, আমরা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আমাদের কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য, আমরা কেউ কিন্তু কোনো দলীয় পার্টির কোনো লেজবৃত্তি করি না। কাউকে দলাদলি করা, কারোর লেজবৃত্তি করা, অথবা সাহেব বলেন চমৎকার চমৎকার এই ধরনের তোষামদির সাথে আমরা সম্পৃক্ত নই। আমাদের বক্তব্য হচ্ছে ওই যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আমাদের স্বাধীনতা যে অর্জন করেছি সেই স্বাধীনতার কথা প্রকাশ করার জন্য, বাট কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দিয়ে অথবা কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে গিয়ে আমরা কোনো কথা এখানে উপস্থাপন করছে না। প্রচুর দর্শক রয়েছেন। প্রথম দর্শক প্রশ্ন চলে যাচ্ছে সরাসরি। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভাইয়া আমি খুবই ভালো আছি। আরো ভালো আপনাদেরকে দেখে, আপনারা একজন বিজ্ঞ মানুষ হিসাবে আমি আপনাদের প্রোগ্রামটা নিয়মিত দেখি। ধন্যবাদ ভাই। আর একটু কারেকশন করছি, এনারা তিনজন বিজ্ঞ, আমি একেবারে অনভিজ্ঞ। আমি চেষ্টা করছি। আমি তো আপনাদের প্রোগ্রাম দেখি। জি। আমি অনুমান করতে পারি যে বিজ্ঞ তো আপনারা চাইবেন। আপনি তো সুন্দর করে কথা বলেন, আরো খুবই ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনি বলছিলেন, আমি আজকে ফোন করার কারণ হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ দেওয়ার জন্য। আপনি 2 মাস আগে আমাকে বলছিলেন আমার একটা ডিসিশন আসলে আপনাকে ফোন করার জন্য। আচ্ছা। আমি তো এখন অনেক দূরে। জি। আমার ইচ্ছা ছিল যদি তার সাথে থাকতাম আপনাদের সামনে আমি মিষ্টি নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার ডিসিশন ভাই আসছে, বৃহস্পতিবারের ডিসিশন আছে। আমি ওই করতে যে আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য। বলে ফেলেন নিউজটা কি? নিউজটা আমরা লিঙ্ক রিভেলে ছিলাম, আর এর আগেও আপনাদেরকে ফোন করেছিলাম। আমি সিওবার করেছিলাম, সিওবার ডিসিশন পজিটিভ আছে। এরপরে আমি 2 মাস আগে সাবমিট করছিলাম, আমার ফাইনাল ডিসিশন লিঙ্ক রিভেল আসছে আমার ফ্যামিলি সহ। সুবহানাল্লাহ। একটু একটা কথা বলছি, আনন্দের অশ্রু আবার চোখের ডান দিক দিয়ে ছোট্ট এক বিন্দু ঝলঝল করছে আমাদের সাইড দিয়ে। কেননা যে সুন্দর করে আপনি প্রকাশ করেছেন, এটাকে বলে এমপ্যাথি। আপনি যে আমাদেরকে ভালোবাসেন, আমি সবাইকে একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। আমি মুখে বললাম, আমার কাজে প্রমাণ করতে হবে আমি তোমাকে ভালোবাসি। আর যাকে বলছি আমি তোমাকে ভালোবাসি, সে যদি হিপোক্রেট, তার কাছ থেকে যদি একই ভালোবাসা না আসে, সেই ভালোবাসা কোনোদিন টিকবে না। আপনাকে আমাদের এনডিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। না সত্যি ভাই, আমি অপেক্ষা করছি যে স্যাটারডে আসার জন্য, আসলে লাইভ প্রোগ্রামটা বলার জন্য অপেক্ষা করতেছি। আমার জন্য দোয়া করে। আমার একটা প্রশ্ন। জি বলুন প্লিজ। আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি রেনু করাইতে চাইছি আর কি, দেশে যাওয়ার জন্য। বাংলাদেশি পাসপোর্ট? তো এখন বলতেছে তারা পাসপোর্ট করা যায়। জি। ফ্যামিলি সার্টিফিকেট ওগুলো লাগে আর কি। জি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্ম হচ্ছে গ্রামে। তো আমার বার্থ সার্টিফিকেটে যে সিলেক্টে লেখাপড়া করেছিলাম, বার্থ সার্টিফিকেট সিলেক্ট আছে আর কি। এখন আমার বাচ্চাদের ওই পাসপোর্ট করতে হবে। জি। তো আমার এড্রেসটা প্রেজেন্ট এড্রেস তো লন্ডনে, আর পার্মানেন্ট এড্রেস তো বাংলাদেশে। জি। আমি কিভাবে কি করবো সেটা একটু বলে দেন। অবশ্যই চমৎকার প্রশ্ন করেছেন। এখানে কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞার পরিচয় দেওয়ার জন্য সেই জ্ঞানী আইনজীবীদের আমি সাথে নিয়ে এসেছি। মেধাবী আইনজীবী ভাইয়া, আমার বাম দিকের আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একজন আইনজীবী আমাদের মাঝে। জি ভাইয়া, আপনার সমস্যা হচ্ছে আপনার দুটা প্লেস অফ বার্থ আছে, তাই তো? কটা লাগে আমি তো জানি না। জি না, কিন্তু আপনাকে যেটা আপনার রিয়েল প্লেস অফ বার্থ সেটাই আপনি মেনশন করবেন। জি। এটাই হচ্ছে আপনার নিয়ম। আমার পার্মানেন্ট এড্রেস হচ্ছে আমার গ্রামের বাড়ি। জি। আমার পাসপোর্টেও এরকম আছে। জি। তো কিন্তু আপনার প্লেস পার্মানেন্ট এড্রেস বাংলাদেশের গ্রামের বাড়ি, আর প্রেজেন্ট এড্রেস ছিল সিলেটে। জি। জি। আর যেহেতু আপনি এখন লন্ডনে আছেন, এই কারণে সমস্যা হচ্ছে, তাই তো?
লন্ডনে থাকলে আপনি লন্ডনেই আপনি আপনার 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 বর্তমান ঠিকানা, বা যেহেতু এখন আর আপনি বাংলাদেশে ফিরে যাবেন না, লন্ডনের অ্যাড্রেসটাই কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। সুতরাং আপনি লন্ডনের অ্যাড্রেসই আপনি আপনার পাসপোর্টে আপনি দেবেন। এবং প্রত্যেক জি, ওটা এখন আর পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস মানে এই না যে পৈতৃক বাড়ি। পার্মানেন্ট অ্যাড্রেস মানে যেখানে আপনি যেখানে যান না কেন ঘুরে ফিরে যেখানে আপনি ফিরে আসবেন। যেহেতু লন্ডনেই এখন আপনি বসবাস করছেন, এখানে আপনি ডোমিসাইল, ফলে লন্ডনের অ্যাড্রেসই হবে আপনার পার্মানেন্ট। পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু মানুষের চেঞ্জও হতে পারে। কেউ যদি তার বাড়ি বিক্রি করে দিয়ে চলে যায়, পৈতৃক বাড়ি বিক্রি দিয়ে করে গেলে কি তার বাসা চেঞ্জ হবে না, তার অ্যাড্রেস চেঞ্জ হবে না? তো আপনি লন্ডনের অ্যাড্রেসটাই আপনি আপনার পাসপোর্টে লিখবেন। যেমন আমার নিজেরও বাংলাদেশি পাসপোর্টে কিন্তু লন্ডনের অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে ভাইয়া ওনাকে যদি আপনি সংক্ষিপ্ত আকারে যদি গুছিয়ে বলে ফেলেন, উনি কি করবেন আর ওনার বাচ্চারা কি করবেন এই যে ঝামেলাটা, এটাকে মিটমাট করার জন্য? উনি আপনাদের সবারই অ্যাড্রেস হবে লন্ডন অ্যাড্রেস পাসপোর্টে। এবং কাভারেজ ব্যাখ্যা দিয়ে দেবেন যে এখন যেহেতু ওনারা লন্ডনে অবস্থান করছেন, এটা ওনাদের অ্যাড্রেস, তাই তো? আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো প্রশ্ন করবে, কারণ আমার নিজেরই যখন বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশে আমার অ্যাড্রেস ছিল এবং আমার পরবর্তীকাল যে পাসপোর্টে কিন্তু লন্ডন অ্যাড্রেসটাই দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমার বর্তমান অ্যাড্রেস। এটা কোনো প্রবলেম অ্যারাইজ করে নাই। ধন্যবাদ। আর ভাই আপনার কি আর কি কোনো প্রশ্ন আছে আপনার? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চারা তো হয়েছে যে বল, জি এখন পাসপোর্ট করতে হলে যে বাংলাদেশ থেকে সার্টিফিকেট দিয়ে আসতে হবে, জি, তো ওইটা কি দিবে বাংলাদেশে? আচ্ছা, এই প্রশ্ন উত্তর জানার জন্য আপনার অনুমতি নিয়ে চলে যাচ্ছি ব্যারিস্টার এম হাসান ভাইয়ের কাছে। আপনি বলবেন একটু কাইন্ডলি কোশ্চেনটা কি? কোশ্চেনটা তাহলে আমি একটু পরে আপনার কাছে ফিরে আসি। ভাই আপনি উত্তরটা দিয়ে দেবেন? জি, আপনি বলতে চেয়েছিলেন যে পাসপোর্ট, দেখেন বাংলাদেশে অনেক ধরনের ব্যুরোক্রেটিক জটিলতা আছে এবং সেটার কারণে আমাদের পক্ষে এইভাবে বলা সম্ভব না যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে ডকুমেন্টগুলো আনতে পারবেন। তা আমার মনে হয় এ ব্যাপারে যদি বাংলাদেশ আপনি দূতাবাসের সাথে যোগাযোগ করেন, তাদের কাছে যদি আপনি অ্যাডভাইস সিক করেন, তারাই আপনাকে কিন্তু বলে দিতে পারবে কিভাবে। আর আমি আরেকটু বলি আপনাকে, জি। আমার বাচ্চাদের বাংলাদেশি পাসপোর্ট আছে, জি তারপরে এখন আমি পাইছি রেনু করতে, জি। এখন যদি রেনু হয় না, পাসপোর্ট হয়। জি জি পাসপোর্ট করতে গেলে বাংলাদেশ থেকে বাংলাদেশের জন্ম নিবন্ধন বাচ্চাদের লাগে। জি তো আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চারা তো ওদেশের জন্ম, জি। ওদেশের বার্থ সার্টিফিকেট আছে, বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ বলুন প্লিজ। আপনাকে যেটা বলি, দেখেন যে এটা আমি নিজেও জানি এরকম জটিলতার ব্যাপারে, যেখানে এদেশের যে পাসপোর্ট আছে, এদেশে যে বার্থ সার্টিফিকেট, এদেশের বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের মিউনিসিপ্যালিটি থেকে দিয়েও কিন্তু একটা সার্টিফিকেট ইস্যু করা যায়। তারা কিন্তু বলে দিবে যে বাচ্চা যদিও এটা রেজিস্ট্রেশন হচ্ছে বাংলাদেশে, কিন্তু বাচ্চার জন্ম হয়েছে বিদেশে। আমি এরকম একাধিক কেসে কিন্তু আমি করিয়েছি। ধন্যবাদ ভাই। তাহলে সেই ক্ষেত্রে আমার এই দর্শক কি করতে হবে? রেজা ভাই যে রাইট কথাটা বলেছেন, ওখানে গেলে আপনারা ওখানে মানে কোথায়? হাই কমিশনে যাওয়ার পরে বাংলাদেশ হাই কমিশন, মানে ব্রিটিশ ইংল্যান্ডে, লন্ডনে যেটা। জি, বাংলাদেশ হাই কমিশন। তাহলে নাম্বার স্টেপ 1 বাংলাদেশ হাই কমিশন যেতে হবে। এটা ওনার পজিটিভ বিষয়টা হচ্ছে ওনার অলরেডি বাংলাদেশি পাসপোর্ট আছে বাচ্চাদের। জি, এখন রিনিউ করতে গেলে ওনার তেমন কিছু বার্থ সার্টিফিকেট না, অনলি বার্থ সার্টিফিকেট। জি, তাহলে স্টেপ 2 কি হবে? বার্থ সার্টিফিকেটটা তারা রেজা ভাই যেটা বলেছেন, এখানকার পাসপোর্টের বার্থ সার্টিফিকেটের সাথে কোলাবোরেশন করে তারা ডুপ্লিকেট একটা বার্থ সার্টিফিকেট তারা ইনস্ট্যান্টলি একটা ফি আছে, ওটা দিলে তারা মানে কি বাংলাদেশ হাই কমিশন জি ইস্যু করে দেয়। তাহলে একটা ফর্ম আছে, একটা ফর্ম ফিল আপ করতে ওখানে গেলে হাই কমিশনে গেলে তারা একটা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট ইস্যু করে দিবে এবং সেটা দিয়ে আপনি পাসপোর্টের জন্য এটা হেল্প করবেন। চমৎকার, আশা করি আপনি উত্তর পেয়ে গিয়েছেন। জি, তোমাকে থ্যাংক ইউ ভাই, আমাদের সুন্দর বিধানের জন্য এবং আমাদের সমাজ। নো প্রবলেম ভাইয়া, আপনাকে ধন্যবাদ এত চমৎকার করে আমাদেরকে শ্রদ্ধা দেখানোর জন্য। মে আল্লাহ ব্লেস ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমি আমার কাছে দোয়া করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আমরা অনেক উপকৃত হই আপনাদের। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, একটু অনুরোধ করছি বিনীতভাবে আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেন অথবা মিউট করে দেন। টেলিফোনে আমাদের সাথে সরাসরি কথা বলুন অথবা পাশের রুমে গিয়ে কথা বলুন, নয়তো ইকো সাউন্ড হবে, আপনারা আমাদেরকে শুনতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন? আপনি কাইন্ডলি টেলিভিশন ফলো করেন না, টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন, টেলিফোনে সরাসরি কথা বলুন কাইন্ডলি।
আর আপনার মুখটা টেলিফোনের কাছে নিয়ে কথা বলুন। জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া একটু অনুরোধ করছি, আপনার গলা কিন্তু ভেঙে 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 আসছে। হয়তোবা আপনি এখনো টেলিভিশন ফলো করছেন, আপনি কাইন্ডলি পাশের রুম চলে যান প্লিজ, দয়া করে। ইকো সাউন্ড হচ্ছে, ইকো সাউন্ড হচ্ছে এখনো। জি ভাই বলুন। জি শুনতে পাচ্ছেন একেবারেই? হ্যাঁ এবার বলুন। জি এবার বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন না? একদম ক্লিয়ার, বলুন। জি, আমার এক মামা, উনি বাংলাদেশ থেকে উনার ওয়াইফকে আনবেন। উনি পেনশনার, উনি ডিসেবলিটি পাইছে, মেন্টাল জেনারেল পাইছে, উনি বেমারি, কিভাবে উনার ওয়াইফকে বাংলাদেশ থেকে? চমৎকার প্রশ্ন, বুঝে গিয়েছে। মানে উনি ডিসেবল লিভিং অ্যালাউন্স পাচ্ছেন, ওনার যে মিনিমাম ইনকাম 29,000 পাউন্ড নয়, এখন উনি কিভাবে ওনার মানে ওয়াইফকে নিয়ে আসবে বাংলাদেশ থেকে, রাইট? আমি একটা মিনিট ভাই, আপনারা টেলিভিশনে আমার ফোন রাখা বাদে আনসারটা দিলে উনি চলতে পারবেন। উনি কিন্তু বেমারি, জি ডিসেবলিটি পাইছে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝে গিয়েছি আপনার প্রশ্ন। আপনার প্রশ্ন হচ্ছে আপনার মামা, উনি একজন ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সে উনি আছেন, ওনার যে মিনিমাম ইনকাম 29,000 পাউন্ড সেটা ওনার নাই। এখন উনি ওনার ওয়াইফকে বাংলাদেশ থেকে বিয়ে করে আনতে চাচ্ছেন, ওনাকে, রাইট? এখন ওনাকে কি করতে হবে, রাইট? আমি ফোন রাখা বাদে আনসারটা দিলে তাহলে উনি শুনতে পারবেন, ঠিক আছে? জি, আপনার কি আর কি কোনো প্রশ্ন আছে সম্পূরক? আচ্ছা, আপনি লাইনে থাকেন, তাহলে এটার উত্তর জানার জন্য অভিজ্ঞ দক্ষ মেধাবী আইনজীবী ব্যারিস্টার সলিসিটর এম খান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া ধন্যবাদ কলার, আপনার কল করার জন্য, এবং ধন্যবাদ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাঙ্কর ব্যারিস্টার মোহিত খান, চমৎকারভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে উনি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সম্ভবত পাচ্ছেন, তো আমরা জানি যে স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন, কিংবা যেটা ম্যারেজ ভিসা বলে থাকে কিংবা ফ্যামিলি ভিসা বলে থাকি, যদি স্পাউস কিংবা আন্ডার চিলড্রেনদের জন্য আনার ক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন করতে হয়, তখন কিন্তু মিনিমাম ফিনান্সিয়াল যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু স্যাটিসফাই করতে হয়। এবং এটির মধ্যে আমরা জানি যে 29,000 ইনকাম দেখাতে হবে এক বছর, এবং মিনিমাম 6 মান্থের যদি এমপ্লয়মেন্ট হয় তাহলে কিন্তু এটা কাভার করবে। এখন এখানে কিছু কিন্তু এক্সেপশন আছে, যে কোন ক্ষেত্রে আপনাকে এই 29,000 যে ইনকাম আছে এটা দেখানোর প্রয়োজন নাই। সেইটাই কিন্তু আপনার যে বন্ধুর কথা আপনি বলেছেন যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পাচ্ছেন, উনি কিন্তু এই এক্সেপশনের ভিতরে পড়বেন, যে কিছু কিছু পাবলিক ফান্ড আছে যেগুলো যদি উনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে ওনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট, মিনিমাম ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট 29,000 দেখানোর প্রয়োজন নাই। প্রশ্ন কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তাহলে? এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার পিআইপি যে অ্যাসেসমেন্ট হয়েছিল, সেই যে স্কোরিং সেটা আপনার লাগবে, এবং লেটেস্ট একটা লেটার দিয়েছিল সেটা আপনার লাগবে, এবং 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে অ্যাকাউন্টে আপনার এই পিআইপিটা ডাইরেক্ট ডিডাব্লিউ থেকে আপনার অ্যাকাউন্টে যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ম্যারেজ সার্টিফিকেট, তারপরে আপনার ওয়াইফের যে নলেজ অফ ইংলিশ যেটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল A1, এটা কিন্তু ওনাকে পাস করতে হবে। টিউবারকুলোসিস টেস্ট কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কমিউনিকেশন কিভাবে হচ্ছে, যদি আপনি অনেক দিন বিয়ে করে রেখে আসেন, তখন একটা কোশ্চেন হয় ওয়েদার ম্যারেজ ইজ সাবসিস্টিং অর নট, আর এইটা প্রমাণ করতে গেলে কিন্তু কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে কল হিস্ট্রি আপনি দিতে পারেন, তারপরে হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনশট আছে সেটা দিতে পারেন, ইমেল দিতে পারেন, এবং টেক্সট মেসেজ দিতে পারেন। আরেকটি প্রশ্ন, আপনি বলেছেন 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এর সাথে ডিডব্লিউপি থেকে উনি যে বেনিফিট পাচ্ছেন ওগুলি কি প্রমাণ দিতে হবে 12 মাসে? হ্যাঁ, লেটার দিতে হবে। এবং ইদানিংকালে আমি দেখেছি যে প্রথম যে অ্যাসেসমেন্ট হয় এবং যে স্কোরিং হয়, আমরা যে 2টা কম্পোনেন্ট থাকে পিআইপি পেতে গেলে, মুভমেন্ট আর একটা 2টা, তো ওইটার যে স্কোরিং আছে ওই স্কোর শিটটাও কিন্তু এখন চায়, প্লাস আপডেটেড লেটার, প্লাস 12 মান্থের ব্যাংক স্টেটমেন্ট। সর্বশেষ প্রশ্ন, আর এই সাথে কি থার্ড পার্টি কোনো সাপোর্ট দেখাতে হবে?
এই ক্ষেত্রে থার্ড পার্টির সাপোর্ট দেখানোর দরকার নেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, জি। ইনকাম যেটা আপনি পিআইপি পাচ্ছেন সেই ক্ষেত্রে এটা কিন্তু এডুকেট হতে হবে। এখন এডুকেটের ধন্যবাদ। ফর্মুলা যেটা ধন্যবাদ। আমরা ব্রেকের বিরতি পরে এসে জি, আবার জি, জিজ্ঞেস জি, করবো। জি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির 3 জন মেধাবী, তুখোর মেধাবী ছাত্রদেরকে, প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে, যারা তাদের স্বীয় প্রফেশনে ব্যারিস্টার সলিসিটর হিসেবে অত্যন্ত সংগ্রামের সাথে, সার্থকতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করছেন, তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং নতুন বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাচ্ছি সেই বিষয়টি তাদের কাছ থেকে জানার জন্য। দর্শক চলে এসেছেন অনুষ্ঠান শুরু করার সাথে সাথে, যেহেতু দর্শকরা আমাদের প্রাণ, চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা সবাই ভালো আছি, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে। আমার একটা কোয়েশ্চন, আমি আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করছিলাম মার্চের 27 তারিখ। জি। তো এখন পর্যন্ত আমার এই কোনো আসে নাই, বাট এট দ্য মোমেন্ট আমার দেশে আমার আম্মা খুবই অসুস্থ। তো আমি দেশে যাওয়ার জন্য আমি আপনার নোট করছিলাম, ওদেরকে কোনো রেজাল্টও আসে নাই। আমার লোকাল এমপ্লয়িও আমি নোট করেছিলাম, আমার রেজাল্টও আসে নাই। আচ্ছা, আমি ওইটা জানতে চাইছি যে ওই অ্যাপ্লিকেশনটা এখন আমাকে সেম ডে সার্ভিসের কোনো সুবিধা আছে তো ওদের সাথে যোগাযোগ করে ওইটা কোনো কিছু করার জন্য? ধন্যবাদ। আপনার প্রশ্ন উত্তর জানার জন্য তুখোর দক্ষ মেধাবী আইনজীবীরা চলে যাচ্ছে। ব্যারিস্টার মজিদ ভাই, আপনি কি বলে দেবেন কোনো টাইম লিমিট আছে কিনা, স্পেশাল কোনো সার্ভিস আছে কিনা উত্তরগুলো? ধন্যবাদ ভাইয়া কি করতে পারেন প্রশ্ন করার জন্য। যেহেতু নর্মালি কি হয়, যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনার যখন হোম অফিসে পেন্ডিং থাকে, একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, আপনি জানেন 6 মান্থস টাইম। 6 মান্থস টাইমের মধ্যে নর্মালি তারা কোনো রেসপন্স ওইভাবে দিতে চায় না। যদি আপনি বলেছেন যে মার্চের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আমার মনে হয় 6 মান্থসটা এখন অ্যাক্সিড হয়নি। সুতরাং এক্ষেত্রে কি করতে পারেন? জেনারেলি তারা বাউন্ড না, কিন্তু আপনি তাদেরকে কন্টিনিউয়াস আপনি যেভাবে পুশ করছেন, আপনার লোকাল এমপি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এই পুশিংটা আপনি কন্টিনিউ করতে পারেন। হোপফুলি যে আপনার অ্যাপ্লিকেশনটা তারা অত তাড়াতাড়ি তারা এটাকে ডিসিশন নিবে। এর বাইরে আপনি যে কথাটা বলেছেন যে এখন আপনি যদি সেম ডে সার্ভিস অ্যাড করা, আমার মনে হচ্ছে যে ল এর মধ্যে আপাতত আপনার এরকম কোনো অপশন নাই যে আপনাকে সেম ডে সার্ভিসের কোনো অপশন তারা প্রোভাইড করবে। ধন্যবাদ, চমৎকার বলেছেন ভাই। আপনার কি কোনো সম্পর্ক কোনো উত্তর আছে? যেটা আমি জানি, যেটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হতে পারে, যদি আপনার ভিসাটা এক্সপায়ার না হয়ে গিয়ে থাকে, ভিসাটা যদি এক্সপায়ার না হয়ে থাকে, এখনও যদি ভিসা কন্টিনিউ করে, এমন হতে পারে আপনি আইএলআর হয়তো অন্য কোনো গ্রাউন্ডে করেছেন যে ভিসা এক্সপায়ার হলে, সেক্ষেত্রে হোম অফিসের একটা প্রভিশন আছে যে ওদেরকে লিখে ওদের কাছ থেকে পারমিশন নিয়ে এই অ্যাপ্লিকেশন পেন্ডিং করে ইমার্জেন্সিতে দেশ ছেড়ে যাও। কিন্তু আপনাকে মনে রাখতে আপনার ভিসা থাকতে হবে, কিন্তু ভিসা যদি এক্সপায়ার হয়ে থাকে ডিউরিং দ্য কারেন্সি অফ দিস অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনি প্রবলেমে পড়বেন। মানে যদি ভিসা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে হোম অফিসের পারমিশন নিয়ে এই অ্যাপ্লিকেশন পেন্ডিং করে এক্সেপশনাল সার্কামস্টান্সেস আপনি যেতে পারেন। ধন্যবাদ ভাই। ভাই আপনি একটু ব্যাখ্যা দিয়ে যে এই যে আমার ভাইয়া যে বললেন, মহামান্য ভাইয়া, যে এক্সেপশনাল সার্কামস্টান্সেস এটা কি, এবং ওনার আইএলআর অ্যাপ্লিকেশন পেন্ডিং, ওনার মা অসুস্থ, মার্চে উনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, এখন কি উনি এমন কোনো কাজ করতে পারেন যার মাধ্যমে অতি দ্রুত সিদ্ধান্ত পেয়ে বাংলাদেশ? এটা সম্ভব, কারণ ওনার যে এক্সেপশনাল সার্কামস্টেন্স ভাই যেটা বলছে দ্যাট ইজ ফাইন। অন টপ অফ যেটা আপনি জানতে চাচ্ছেন যে এক্সপোর্টাইট করা, এবং এক্সপোর্টাইটের ক্ষেত্রে কিন্তু কিছু রিজনিং থাকে, যেন মেডিকেল গ্রাউন্ডের একটা রিজনিং, মা অসুস্থ। এখন যদি বাংলাদেশ থেকে একটা মেডিকেল রিপোর্ট আনা যায়, ডক্টরের সার্টিফিকেশন আনা যায় যে ওনার সিচুয়েশন কী এবং খুব খারাপ অবস্থা এবং আসলেই ওনার ছেলের যা ব্যাপার রয়ে গেছে, এই ধরনের যদি এভিডেন্স থেকে যদি ওইটা হোম অফিসে যদি চেজাব লেটার পাঠানো হয় এবং এক্সপোর্টের জন্য রিকোয়েস্ট করা হয় বাংলাদেশের ডাক্তারের এভিডেন্স দিয়ে, তাহলে কিন্তু দ্যাট উইল বি ইফেক্টিভ এবং দে মে কনসিডার, আমি মনে হয় যে এটা এক্সপেডাইট করে তারা হয়তো কুইক ডিসিশন দিতে পারে। আর ভাই যেটা বললেন সেটা আর একটা অপশন তো রয়েছে। চমৎকার করে এই 3 মেধাবী ছাত্র আমি কিন্তু অতি তুচ্ছ ক্ষুদ্র শিখছি এই 3 জনের কাছ থেকে আমি, মাশাআল্লাহ এত চমৎকার করে বলেছেন, ধন্যবাদ ভাই। আপনি আমরা বলতে বলতে আমরা ছোট একটি বিজ্ঞাপন দ্বার চলে এসেছি। আমরা এই মুহূর্তে আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো
ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তবে যাওয়ার আগে একটি অনুরোধ করে যাচ্ছে আপনাদের কাছে, বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, একজন আরেকজনকে অবশ্যই সাহায্য করতে হবে। বন্যার্তদের সাহায্য করার জন্য যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি, সেভাবে দেশ গড়ার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি, কোথাও যাবে না। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসে আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটাকে সাথে নিয়ে বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং অনুষ্ঠানের প্রারম্ভে আমরা বলেছিলাম আজকের অনুষ্ঠানটিকে আমরা একটি বিশেষভাবে সাজিয়েছি বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে সেই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো সেই শ্রদ্ধা জানাতে গিয়ে আমি প্রথম প্রশ্নটি করছি আমার সর্ববামে উপস্থিত বাংলাদেশের উদীয়মান ভবিষ্যতের ইনশাআল্লাহ কাণ্ডারি হিসেবে আমি মন থেকে যাকে শ্রদ্ধা করে আমি ইচ্ছা পোষণ করছি, সেই কাণ্ডারের দিকে তাক করে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি। ভাইয়া, আপনি কি বলবেন, আবরোজা ভাই, ব্যারিস্টার আবরোজা ভাই, আপনি কি বলবেন এই যে আমরা দেখেছি গণ আন্দোলনের সময় শহীদ আবু সাইদকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, মানবাধিকার আইনজীবী হিসেবে মানবাধিকার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করছেন? 1 মিনিটে। হ্যাঁ, প্রথম কথা মনে রাখতে হবে যে আবু সাইদের যে হত্যাকাণ্ড, এটা কিন্তু এই অগস্ট আন্দোলনকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে এবং যারা বিশ্বে এটা এই দৃশ্যটা ভাইরাল হয়েছে এবং লক্ষ কোটি লোক এটা দেখেছে। এটা কিন্তু আন্দোলনকে চাঙ্গা করেছে, ভীষণভাবে চাঙ্গা করেছে। যারা কোনোদিন মাঠে নেমে আসতো না, তারাও কিন্তু মাঠে নেমে এসেছে। এটা একটা পয়েন্ট ব্লাঙ্ক কিলিং, একটা নিরস্ত মানুষ। এবং একটু অ্যাড করছি কেন, বাংলাদেশের যতগুলি নিউজ মিডিয়া রয়েছে একমাত্র এনটিভি কিন্তু প্রথম নিউজ মিডিয়া চ্যানেল, যে চ্যানেল থেকে এই হত্যাকাণ্ডের দৃশ্য থেকে দেখানো হয়েছে। বলুন। এবং দেখা গিয়েছে যে একটা নিরস্ত মানুষকে কিভাবে পয়েন্ট ব্লাঙ্ক থেকে সে বুক পেতে দিয়েছে। কার সাহস আছে এইভাবে গিয়ে স্বৈরাচারের? তাহলে মানবাধিকারের সাথে কিভাবে কানেকশন হচ্ছে? এটা তো চরম, এটা তো মানবাধিকারের চরম। এটা ইটস এ ক্লিয়ার কিলিং, ইটস এ মার্ডার। জি, এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার। তাহলে পরবর্তী যখন বলা হলো যে সে গাঁজা খেয়েছিল, অথবা পরবর্তী বলা হলো সে ছাত্র শিবিরের সে সদস্য। প্রথম কথা হচ্ছে, সে যদি ছাত্র শিবিরের সদস্য, সে যদি একটা কি বলে সন্ত্রাসবাদী যদি হয়, হ্যাঁ, তবু তাকে, যেহেতু তার কাছ থেকে তো কোনো থ্রেট পুলিশের ছিল না, তাহলে মানবাধিকারটা কোথায়? তাহলে তো কোথায়? মানে এই তো বলছি, এইটা তো ঘটনা ঘটেছে গত 15 বছরে। আমরা যেভাবে মানবাধিকার সর্বক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে, তুমি বা আমরা এদেশে যে অ্যাসালাম কেসগুলো করি, আজ পর্যন্ত 15 বছরে বাংলাদেশ সম্পর্কে একটা ভালো কি আমরা কোনো রিপোর্ট দেখি নাই। তো চরম এটাকে মানবাধিকার লঙ্ঘন কেন? এটা তো একটা ক্লিয়ার কিলিং, একটা কোল্ড ব্লাডেড ক্লিনিং। এটা তো বাংলাদেশে এর জন্য মানবাধিকারের কোনো আইন দরকার, সরাসরি 302 ধারাতে এটা মার্ডার কেস হিসেবে তার শাস্তি হওয়া উচিত, একটা দণ্ডযোগ্য অপরাধ। ধন্যবাদ ভাইয়া। সেই দণ্ডযোগ্য অপরাধকে একপাশে রেখে চলে যাবে আমি মানবপ্রেমিক শ্রেষ্ঠ মেধাবী আইনজীবী ব্যারিস্টার সলিসিটর ইমতিয়াজ ভাই আপনার কাছে। ভাইয়া, আমি একটু পানি খেয়ে নিই। এই যে পানিটা পান করলাম, আমার ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সেই পানি খাবেন এই কথা বলে রাজপথে যে নেমেছিল মুগ্ধ, এবং তাকে গুলি করে, তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, বলতে গিয়ে আমার হাতের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? এটা আসলে এক্সপ্রেশন করার মতো আমার ভাষা আছে বলে মনে হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত ব্রুটাল এবং অত্যন্ত অমানবিক। এবং মুগ্ধ কিন্তু এই যে সিরিজ অফ অ্যান্টি গভর্নমেন্ট এবং প্রো ডেমোক্রেসিক যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টে কিন্তু সে সবাইকে পানি দিচ্ছিল। তার 100% সাপোর্ট না, সে কিন্তু ওখানে গিয়েছে, সেটাকে সাপোর্ট করেছে এবং সে সবাইকে পানি দিয়ে তারা যে আন্দোলনের ছিল সেটাকে যাতে এনার্জেটিক হয় এবং কন্টিনিউ হয়, সেটাই কিন্তু সে করছিল। ইনোসেন্ট একটা ছেলে, তার কোনো রকম কোনো অপরাধ নেই। তাকে যেভাবে তাকে মানে গুলি করে মেরে ফেলা হলো, এটা আমি মনে করি যে এর বিচার হওয়া উচিত। এটা আমরা লাস্ট 15 ইয়ার্সের ব্যাপারে আমরা জানি কি হয়েছে, এবং রিসেন্টলি যে চেঞ্জটা আসছে যে এটা ইন্টারন্যাশনাল করা যাবে, যেটা আগে করা যেত না। এটা তো রিসেন্টলি চেঞ্জটা আসছে, এ ব্যাপারে হয়তো পরে আলোচনা করা যেতে পারে। তো
এটা সেখানেও কিন্তু নিয়ে যাওয়ার মতো এই কেস। ধন্যবাদ। ইন্টারনালি তো হবেই, দেশের ভিতরে আইন আছে, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটার বিচার হওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া। এখন আপনার অনুমতি নিয়ে আমি চলে যাচ্ছি আরেকজন তুখোর দক্ষ মেধাবী আইনজীবী ব্যারিস্টার মোজাহিদ ভাই আপনার কাছে। ভাইয়া, আমরা কিন্তু নিউজ মিডিয়াতে আরেকটি দৃশ্য দেখেছিলাম, যেটি দেখে আমার প্রাণ আটকে উঠেছিল। এটি কি বাংলাদেশ? ট্যাঙ্কির উপর থেকে জীবিত অবস্থায়, তখনও সেই ছাত্রের ভিতরে প্রাণ ছিল, লাথি মেরে ট্যাঙ্কির উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। মেধাবী ছাত্র, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার পূর্ববর্তী দুই বক্তা অলরেডি বলে গেছেন যে দুইটা যে ইনসিডেন্টের কথা বলেছেন, সবগুলাই কিন্তু কোইন্সিডেন্টাল এবং আমরা কোনোটাকেই সেপারেট করার কোনো সুযোগ নেই। না, ট্যাঙ্ক থেকে লাথি মেরে আমি আসছি ওই বিষয়টা। যে পয়েন্টগুলো হয়েছে সেটা হচ্ছে যে একটা ছাত্র জনতা যখন একটা বড় একটা মুভমেন্ট চলছিল, তো এই যে ট্যাঙ্ক থেকে লাথি মেরে একটা ইনোসেন্ট একজন প্রতিবাদী, বাংলাদেশে তো একটা সাধারণ মানুষ হিসেবে তার একটা প্রতিবাদ করার রাইট আছে, তার একটা সাংবিধানিক রাইট। এটা আপনার অ্যাজ এ গভর্নমেন্ট আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু আমার একটা ইনহারেন্ট বাই বর্ন এই রাইটটা আমাকে দিয়েছে। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটা আমার বর্ন রাইট, এটা কেউ কেড়ে নিতে পারবে না। যখনই কেউ কেড়ে নিচ্ছে তখনই কাকে আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলছি, স্বৈরাচারী গভর্নমেন্ট বলছি। অ্যান্ড উই বিন সিন লট অফ ইনসিডেন্টস লাইক দিস। এটা তো নতুন কিছু না বাংলাদেশে। স্পেশালি ওই সময়টাতে যে ট্যাঙ্কের থেকে লাথি দিয়ে, শুধু আমরা হয়তো মিডিয়াতে একজনকে দেখেছি, অনেকেই ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে, সেটা হয়তো মিডিয়াতে আসে নাই। তো এটা রেজাল্ট কিন্তু আমরা এখন পাচ্ছি যে হয়তো এমন হতে পারে ট্যাঙ্ক থেকে লাথি না মারলে হয়তো আমরা আজকে নতুন যে বাংলাদেশটা পেতাম। তো ডেফিনেটলি আমি এটাকে আপনি মানবিক অমানবিকের জায়গায় আমি রাখতে চাচ্ছি না। ইটস রিয়েলি সিরিয়াস ক্রাইম। যেন যে রেজা ভাই যেটা বলেছেন, একটা কোল্ড ব্লাডেড মার্ডার হয়েছে এখানে। আপনি মানবিক অমানবিক তো হচ্ছে আমি অপশন দিলাম যে এটা সামান্য একটা কিছু হয়েছে, কিন্তু এখানে তো একদম গভর্নমেন্টের টপ টু বটম থেকে দে হ্যাভ বিন ইনভলভ উইথ দিস ক্রাইম। এবং কামরুল ভাই যে কথাটা বলেছেন, সেটা এখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এই ধরনের ক্রাইমের বিচার হওয়া উচিত। ধন্যবাদ, চমৎকার। এই সমস্ত মার্ডারগুলির জন্য যদি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বিচার করা হয়, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে কিন্তু তারা ডেথ সেন্টেন্স দেবে না। আমরা যদি বাংলাদেশে যদি আমরা, কারণ এই যে আছে, আমি যে মৃত্যুদণ্ডের খুব পক্ষে তা না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা মনে করি যে সোসাইটির একটা রিভেঞ্জ নেওয়ার একটা রেট্রিবিউশনের একটা সুযোগ থাকা উচিত। না হলে মানুষ মনে করে আমেরিকাতে আছে। হ্যাঁ, তা আমরা মনে করি এদের সবাইকেই 302 ধারাতে বিচার করা উচিত, আমাদের পেনাল কোডে বিচার করা উচিত। কারণ এটা তো পরিষ্কার, এটা তো একদম কোল্ড ব্লাডেড মার্ডার একেবারে। আমি খালি একটু একটা এক্সাম্পল দিচ্ছি আপনার যদি কথা বলি, আমি আমার অনুভূতি শেয়ার করতে গিয়ে। 17ই জুলাই 2024 সকালে আমি এবং আমার ওয়াইফ, আমি দুজন মিলে একসাথে নামাজ পড়ি। আমি উজু করে বসেছি নামাজ পড়ার জন্য, আমার ওয়াইফ গেছে উজু করে আসার জন্য। তখন আমি দেখছিলাম ভিডিওগুলি, 16 তারিখে আমি আমি দেখতে পারিনি বাংলাদেশ কী হচ্ছে। যখন কি দেখলাম মানে যেভাবে মানে ওর বোন হাউমাউ করে কাঁদছিল যে আমার ভাই ক্লাস 5 বৃত্তি পেয়েছে, ক্লাস 8 বৃত্তি পেয়েছে, এত মেধাবী ছাত্র, এবং সে মানে এই ঘটনা, তখন আমি নিজেকে সেই জায়গায় ফিল করলাম। এই কথা বলতে গিয়ে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে ভাই, এটাকে বলে সে ইম্প্যাথি। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছিল। জি। এবং আমার ওয়াইফ তখন অজু শেষ করে ফিরে এসে বলে, দেখে যে আমি কন্দনরত অবস্থা, জানো তুমি কাঁদছো কেন? আমি ওকে ব্যাখ্যা দিয়ে বললাম, জানো আমি তো একই ছাত্র ছিলাম, আমি এই ধরনের ওর যে মেধা, সেই মেধা অর্জন করতে গিয়ে যে কষ্টটা, সেই কষ্টটা আমিও করেছি আমি। বাট ওর তো কষ্ট আমার থেকে মারাত্মক, সে একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে, হয়তো বা দারিদ্রতা আমাকে স্পর্শ করেনি। এবং এই যে পূর্ব দিগন্তে এই যে রক্তে যে আগুন লেগে যাওয়া, আমি অবাক হয়ে গেছি বাংলাদেশের ভিতরে এই জিনিসটি। তো চলেছে ভাই আমি আপনার কাছে, এই যে ঘটনাগুলো যেগুলি ঘটেছে এবং পরবর্তীতে আরও অনেক মানে নৃশংস জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে পুলিশের ট্রাকে করে স্তূপ করে লাশ নিয়ে যাওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে, তাই না? তাহলে হেলিকপ্টার থেকে গুলি করেছে। তাহলে আমরা যারা আইনের ছাত্র, রুল অফ ল বলে একটি বিষয় আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। বিষয়টিকে শাসক এক ধরনের এবং আমরা যে জনগণ তারা আরেক ধরনের, এই রুল অফ লয়ের দৃষ্টিতে এটাকে কীভাবে মূল্যায়ন করুন? না, এখানে তো কোনো, বাংলাদেশে তো আনফর্চুনেটলি গত 15 বছরে তো আইনের কোনো শাসন ছিল না। যেখানে আমরা আজকেও আমি সকালে দেখছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে বিচারকরা কীভাবে গান পয়েন্টে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমি কোনো নাম বলবো না, বলা হয়েছে যে এইভাবে একটা রায় দেওয়া হোক, বা আমরা রায় আমার লিখে দেবো, তুমি খালি কোর্টে গিয়ে পড়ে দেবে। তা আমরা কোথায়, মানে আমরা তো কোনোভাবেই আমরা বিংশ বা একাবিংশ শতাব্দীতে আমরা বাস করিনি। আমরা চলে গিয়েছিলাম সেই 18th সেঞ্চুরিতে, যখন আমরা দেখতাম ইউরোপে কীভাবে
বিচার কার্য হতো। আমরা 300 বছর পিছিয়ে গিয়েছিলাম, তাহলে কি রুল অফ ল ছিল না তখন? একেবারে ছিল না, কোনো আমাদের সংবিধানে কোনো অস্তিত্ব ছিল না। দেখো যেখানে যে একটু ব্যাখ্যা দিতেন রুল অফ ল বলতে কি বোঝায়? রুল অফ ল হচ্ছে এই যে আইনের চোখে সবাই সমান। তার মানে কি সেখানে যে শাসক গোষ্ঠী এবং যারা জনগণ সমান, সবাই সমান। সবচেয়ে বড় কথা কি যে কোনো অ্যাকশন নেওয়া যাবে না যেটা আইনের পরিপন্থী। জি। আমাদের দেশে কিন্তু সব অ্যাকশনগুলো আইনের সংবিধানের পরিপন্থী। সবচেয়ে মজার ব্যাপার কি, যখন বাংলাদেশ কিন্তু যেটা যে আছে যেটা ICCPR যে ইন্টারন্যাশনাল যে কভিনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, বাংলাদেশ কিন্তু একটা সিগনেটারি। বাংলাদেশ সিগনেটারি হওয়ার পরেও তারা কিন্তু ICCPR তারা কিন্তু ভায়োলেট করেছে এবং তীব্রভাবে কিন্তু করেছে। আজকে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে গত 1 মাসে যেটা খুব সুবিধার ব্যাপার যে মানুষ বলছে, টিভিতে আমরা দেখছি বলছে আমি এখন যে কোনো কথা বলতে পারি, কথা বলার জন্য আমাকে আর কেউ আজকে আটকাবে না। অথচ কয়েকদিন আগে আমি বাংলাদেশের বন্ধুদের সাথে ফোন করলে আমার বন্ধু বলতো যে দেখ আমি কিন্তু এটা নিয়ে কথা বলতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে করি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে ব্যাপারটা, 500-র উপরে মানুষ ডিসঅ্যাপিয়ার, তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমি এই বিষয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছিলাম ভাইয়া, তাহলে এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো হদিশ নেই। পাশাপাশি আমরা জানি যে ডেমোক্রেটিক একটি কান্ট্রিতে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মানে জুডিশিয়ারি বিচার ব্যবস্থার স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো এই যে সামগ্রিক যে ঘটনাগুলি ঘটলো বাংলাদেশে যা আমরা দেখতে পাচ্ছি এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, সেই জায়গাতে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি তো ছিল না ভাই, যেটা বললেন যে এসকে সিনহার একটা আমি সাক্ষাৎকার দেখলাম, সেটা বোধহয় রেফারেন্স দিচ্ছে। তাকে কে ছিল দর্শকদের উদ্দেশ্যে বলে দেবেন? চিফ জাস্টিস ছিল, প্রাক্তন চিফ জাস্টিস, চিফ জাস্টিস ছিল এশিয়ার সুপ্রিম কোর্টের। তো ওনাকে বলা হচ্ছিল যে এই জাজমেন্টটা এইভাবে দিতে হবে। সেখানে মিটিং হয়েছিল এবং সেখানে বোধহয় প্রথম কনফ্লিক্ট হবে এবং তার যে বিদায় সেটা আমরা তো দেখেছি। তো আলটিমেটলি যেটা হতো যে ল মিনিস্টার, ল সচিব এরা যারা ছিল তারা মূলত পুরো হায়ার জুডিশিয়ালটাকে কন্ট্রোল করত এবং যে কোনো কেসের ব্যাপারে হিয়ারিং হওয়ার আগে পরে তারা বলে দিত যে এই জাজমেন্টটা এটা দিতে হবে। অতএব দেয়ার ইজ নো ফ্রিডম অফ জুডিশিয়ারি অ্যাট অল। এক্সিকিউটিভ কন্ট্রোল, এক্সিকিউটিভ কন্ট্রোল। এবং ওইখানে যেটা মেন যেটা ওই যে জাজদের স্যাক করার ব্যাপারে পার্লামেন্টে নিয়ে যাওয়া হলো, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো এখন বোধহয় না এটা নিয়ে গেছে, এটি নিয়ে কিন্তু কনফ্লিক্ট হয়েছিল যে ফর্মার চিফ জাস্টিসের সঙ্গে যে কেন এটা হবে। মানে এবং মাজদার রহমানের যে কেসে যেটা সেপারেশন অফ জুডিশিয়ারি, সেটার ইমপ্লিকেশন কিন্তু করা হয়নি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি হয়েছে, যেরকম জিয়াউল হাসান যে মেজর জেনারেল, তার যে 251 তার পার্সোনালি সে কন্ট্যাক্ট নিয়েছিল যে অমুককে কিলিং করে গুম করে দেওয়া হোক। ইলিয়াস আলীর ব্যাপারটা এখন বেরিয়ে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এইগুলো কিন্তু জিয়াউল হাসান নিজের থেকেই করতো। আচ্ছা, আবার অনেক কিছু গভর্নমেন্ট তারে দিয়ে করাতো। একটু থামে একটা কথা বলছি, এবং তার বাসায় যে পরিমাণ মানি পাওয়া গেছে কয়েক কোটি। আমি একটু থামি কথা দর্শক, আমরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে কথা বলছি না, কারোর পক্ষে কথা বলছি না। আমাদের বাক স্বাধীনতা এবং আমরা সবাই কিন্তু আইনজীবী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে সমাজের ভিতরে অ্যাওয়ারনেস জাগিয়ে তোলার জন্য। সেই অ্যাওয়ারনেস জাগিয়ে তোলার জন্য যেগুলি এতদিন জনগণ দেখেনি সেই কথাই আমরা বলছি। আমি ঠিক বলেছি ভাই? অফকোর্স, যে আমরা ওখানে যেটা লাস্ট 15 ইয়ার্সে যে মানে অ্যাবিউজ অফ পাওয়ার হয়ে গেছিল, ডেমোক্রেসি ছিল না, এক্সপ্রেশন অফ ফ্রিডম ছিল না, যে মানি লন্ডারিং হয়েছে এবং প্রত্যেকটা এমপি মিনিস্টার হাজার হাজার পাউন্ড তারা মানি তারা করেছে, বাসায় রেখেছে, সেগুলো সব বেরিয়ে। ধন্যবাদ ভাই। এখন মাননীয় একটুখানি একটা কথা বলবো, একটা ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা নেওয়া হয়েছে। 20 সেকেন্ডে বলে ফেলুন। 1 লক্ষ কোটি টাকা নেওয়া হয়েছে, তার মধ্যে 82,000 কোটি টাকায় নিয়েছে এস আলম। ধন্যবাদ। আপনি 10 সেকেন্ডে বললেন আপনার অনুভূতি। না ভাইয়া, আসলে যে কথাটা মানে একটা প্রবাদ যেটা যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, আপনি যদি রুল অফ ল বলেন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলেন, ফেয়ারনেস বলেন, জাস্টিস বলেন এবং ধন্যবাদ। চলে আসি ছোট বিজ্ঞাপন বিরতিতে, আবার ফিরে আসছি আমাদের সাথে। 26 অক্টোবর পর্যন্ত। আচ্ছা, আমার ওইটা যে বলছিলাম যে আপনারা যে বলছেন আমার আজকালই বলছিল যে অ্যাপ্লিকেশন একটা মুখে দিয়ে তখন লাগে যে পারমিশনের জন্য। আমার এখন সলিসিটার আছে, উনি বলছিলেন না এরকম কোনো কিছু না, অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যদি যাও দেশে আবার আসো
তারপরে তোমার নতুন করে আবার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। প্রথমে আমি বলেছি প্রত্যেকটা আইনজীবী কিন্তু কারেক্ট তার নিজের স্ট্যান্ডার্ড পয়েন্ট থেকে আপনি আইনজীবীরা যেভাবে অ্যাডভাইস করেছেন হি ইজ কারেক্ট, কারণ আপনি যখন বাংলাদেশ যাবেন এবং আসবেন অ্যাটলিস্ট 6 মাসের ভিসা আপনার থাকতে হবে ভ্যালিড। এবং আমরা যে মানে পয়েন্টসগুলো বলেছিলাম আপনি কত দ্রুত সিদ্ধান্ত পেতে পারেন সেই কনটেক্সটে ভাইয়া কি কিছু অ্যাড করবেন? না আমি যেটা আপনাকে বলেছিলাম যেটাতে আপনার প্রভিশন আসে যদি আপনার কোনো ইমার্জেন্সি হয় আর আপনার যদি ভিসা শেষ না হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে হোম অফিসিয়াল পারমিশন একটা ফর্মও আছে, সেটা দিয়ে অ্যাপ্লাই করে পারমিশন দিয়ে আপনি শর্ট টার্ম ভিজিট করে আসতে পারবেন, বাট উইথ দেয়ার অ্যাপ্রুভাল। সুতরাং আপনি উত্তর পেয়ে গিয়েছেন এবং আপনি এই যে আপনার ভিসা থাকতে হয়, ভিসা না থাকলে আপনি গেলেন হয়তো 1 সপ্তাহের জন্য গেলেন, হয়তো 2 সপ্তাহের জন্য গেলেন, হোম অফিসের প্রায়র অ্যাপ্রুভাল লাগবে আপনার, পূর্ব আপনার কাছে পারমিশন হোম অফিস কাছে নিয়ে আপনি যাবেন। যে ফর্মটির কথা ভাইয়া জিজ্ঞেস করেছেন আপনি আপনার সলিসিটারের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে বলুন যে আপনি একটু রিসার্চ করে দেখেন দের ইজ এ ফর্ম, স্পেসিফিক ফর্ম, এটা ফিল আপ করে আমি যদি দিয়ে যাই হোম অফিস যেমন পারমিশন দিলে দের ইজ এ পসিবিলিটি, যেহেতু আমার ভিসা ভ্যালিড আছে আমি 1 সপ্তাহের জন্য যাবো, গিয়ে ফিরে আসবো। আপনাকে অবশ্যই ভিসা শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু ফিরে আসতে হবে। আমি ঠিক বলেছি? আমি যেহেতু অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 26 তারিখ পর্যন্ত আছে, সুতরাং আমার ফ্যামিলি গ্রাউন্ডে আমার আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশনটা আমার আছে। ধন্যবাদ ভাইয়া, উত্তর পেয়ে গেছেন আপনি সলিসিটারের সাথে যোগাযোগ করুন আপনি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ফিরে আসছি, আল্লাহ পাক আপনাকে রহমদান করুক। ফিরে আসছি বাংলাদেশ প্রসঙ্গে। ভাইয়া আমরা দেখলাম যখন প্রাক্তন সরকার পতন হওয়ার পর বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছে, আমরা দেখলাম যে আনসার বিপ্লব হয়েছে, আমরা দেখেছি যে কোনো এক সময় আবার মানে ঝড় উঠেছিল যে বাংলাদেশে হয়তো বা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাট আমরা তো বাংলাদেশ থেকে এসেছি, কখনো হিন্দু মুসলিম আমরা ভাই বেশি অবস্থান করছিলাম এবং আর বিভিন্ন যে আন্দোলনগুলো হচ্ছে বর্তমানে, আপনি এই বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করছেন? এটা ভেরি সিম্পল। আসলে যখন 15 বছর ধরে একটা গভর্নমেন্ট থাকে অথবা এক ধরনের শাসন, এক ধরনের ভাইব থাকে, তো হঠাৎ করেই যখন আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই এনভায়রনমেন্টটা হচ্ছে যে আমাদের তো একই কথা আমরা বারবার বলছি যে গণতন্ত্রে আমরা বিশ্বাসী। তো এই কারণে হচ্ছে অনেকের এই নতুন যে সেট আপটা, নতুন যে গভর্নমেন্ট, নতুন যে ফ্রিডম, নতুন ইন্ডিপেন্ডেন্স, এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। সেক্ষেত্রে কিছু রিউমার হতেই পারে। আপনার হিন্দুদের যে উপর টেম্পল ভাঙা বা এই ধরনের বিষয়গুলো এসেছে, তো অনেকগুলো রিপোর্ট এসেছে আসলেই কিছু দুষ্কৃতিকারী যারা কিছুটা ষড়যন্ত্র করতে চাচ্ছে বা কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছে, তারাই কিন্তু ইনডাইরেক্টলি এই কাজগুলো করেছে। হিন্দুরা নিজেরাই স্বীকার করেছে এবং ওরা নিজেরাও পাহারা দিয়েছে যে তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ধরনের মানে নতুন যারা আসছে, সংস্কার যারা করেছে ছাত্র জনতা, তারা কিছুই ভাঙেনি। হয়তো কোনো ধরনের দুষ্কৃতিকারী, আমরা হয়তো কারোর নাম বলতে চাচ্ছে না, তারা হচ্ছে যে একটা বিভেদ লাগানোর জন্য এই কাজগুলা করছে। এইরকমই ঘটনা ঘটেছে। বাংলাদেশে কি আসলে কি সাম্প্রদায়িক দাঙ্গা হয়? আসলে কি মানে আমরা যদি সাউথ এশিয়ার দিকে তাকাই, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, না বাংলাদেশ থেকে বলেন আপনি, আমি একটু রেফার দিয়ে বলছি, তাহলে সেখানে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে যে দাঙ্গা, এটা বাংলাদেশ হয় না, সেটা কিন্তু একদম মানে আমরা হিস্টোরিক্যালি ট্রুথ। কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত এরকম কোনো দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এর কোনো কিন্তু রিটেন অথবা এভিডেন্সিয়াল আমরা ভাই বেশি অবস্থান করি। ধন্যবাদ ভাইয়া। যেটা হচ্ছে পার্শ্ববর্তী কান্ট্রি গুজরাট। আচ্ছা ভাইয়া একটা কথা আপনার ভেঙে ফেলেছে। আচ্ছা ধন্যবাদ ভাই। আমি কোনো ঘটনা যে মন্দিরের উপরে ধন্যবাদ ভাই। একটু আমি আপনার কাছে ফিরে আসি ভাইয়া। আমি অনুষ্ঠানের শুরুতে আমি বলেছিলাম যে আই লাভ ইউ, যাকে বলছি ও যদি হিপোক্রেট হয় সে কিন্তু হিপোক্রেসি সে দেখাবে, আবার সে যদি সত্যিকার অর্থে ভালোবাসে সে কিন্তু আমাকে লাভটা ব্যাক করবে, বলে আই লাভ ইউ টু। এখন আমি মনে করি আপনি আমার বন্ধু, বাট আমার দেশের মানে ছাত্রদের একটা অংশকে হত্যা করে, যিনি হত্যাকারী সে পালিয়ে গেল আমাদের পার্শ্ববর্তী দেশ, যাকে আমরা মনে করি বন্ধুপ্রতিম দেশ, তাহলে সে কিরকম বন্ধুপ্রতিম দেশ হলো? বেশি থেকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? না, লাস্ট 15 ইয়ার্সের আমরা যেটা দেখেছি যে মোংলা পোর্ট, বিভিন্ন রকমের প্যাসেজ, বিভিন্ন রকমের মানি টানি, তারপরে বিদ্যুৎ এগুলো মিলে কিন্তু অনেক কিছু আছে যেটা এই প্রোগ্রামে এভাবে কথা বলা যাবে, শেষ করা যাবে না। বন্ধুত্ব কিভাবে রক্ষা করতে যাবে না। এবং যেটা আমি বলেছি যে জিয়াউল হাসান কার ক্রিয়েটেড, সে র্যাবে মেজর হিসেবে জয়েন করে সে মেজর জেনারেল হয়ে গেছে এই র্যাবে থাকতেই, এবং সে এই গভর্নমেন্টের যত রকমের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটা গুম হয়ে যায় ডিয়াস আলীর মতো, কিংবা আয়নাঘরের যে ক্রিয়েটর, তো এইগুলো আছে। এবং এগুলো ডেফিনেটলি যে যারা ক্ষমতায় ছিল, যে রেজিউম ছিল, দে আর রেসপন্সিবল। হ্যাঁ, যে যারা এই রেজিউম ছিল
তারা কিন্তু রেসপন্সিবল এবং minutes তাদের আগে- লায়াবিলিটিস থেকে last যাচ্ছে 5 minutes আগে এবং বলে দেন। যদি আমরা বলি যে ইট ওয়াজ এ সিরিয়াস সিরিজ অফ ক্রিমিনাল অফেন্স, জি। অতএব যে হেড অফ দ্য স্টেট হিসাবে কিন্তু তাদের রেসপন্সিবিলিটি থাকে। ধন্যবাদ ভাইয়া। তো এইভাবে আমি বলতে চাই, তুমি যেভাবে সরাসরি বলছো ওইটা জি। না বলে আমি বলি যে যদি এখনো যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে জি। তাহলে এখানে ডক্টর ইউনূস লায়াবল হবে, যেহেতু উনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান। জি। ঠিক একইভাবে লাস্ট 15 ইয়ার্সে জি। যে হেড অফ দ্য স্টেট ছিল কিংবা যে রিজিউম ছিল, সেই রিজিউমের আন্ডারে যত রকমের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানি লন্ডারিং, ব্যাংকে লোটপাট, জুডিশিয়ালকে ফ্রিডমহীন করে ফেলা, এগুলো সমস্ত কিন্তু তাদের রেসপন্সিবল লায়াবিলিটি আসছে ধন্যবাদ। এবং সেক্ষেত্রে ডেফিনেটলি তারা জবাবদিহিতা করতে হবে। ধন্যবাদ ভাইয়া। ভাই অত্যন্ত বিনয়ের সাথে আপনি অত্যন্ত বিজ্ঞ একজন আইনজীবী, আমি শেখার চেষ্টা করছি। আন্তর্জাতিক আইনের অধীনে হট পার্সু বলে একটি বিষয় রয়েছে, যে কোনো দেশের টেরিটোরিয়াল সিটির ভিতরে যদি বৈদেশিক কোনো অফেন্ডার যদি অফেন্স করে, মানে বৈদেশিক কোনো নাগরিক, এবং তাকে ধাওয়া করতে গিয়ে যদি ধাওয়া করে হাই সি দিয়ে যদি সেই দেশের টেরিটোরিতে প্রবেশ করে, যেই দেশে আপনার এই অপরাধটি হলো সেই দেশের পুলিশ কিন্তু সেই টেরিটোরিতে ঢুকে সেই অপরাধীকে ধরতে পারে, এরকম বিষয় রয়েছে। আবার অন্যদিকে রয়েছে আপনার এক্সট্রাডিশন ট্রিটি। এখন বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো প্রাক্তন রাজনীতিবিদ, আমরা নাম বললাম না, একজন হোক অথবা একাধিক হোক, যদি একজন ব্যক্তিকে যে হত্যা করে অথবা হত্যার সাথে সম্পৃক্ত থাকে, অর্ডার দিয়ে হত্যা করায়, এবং তিনি যদি অন্য কোনো দেশে পালিয়ে যান, সেই দেশের সাথে যদি এক্সট্রাডিশন ট্রিটি থেকে থাকে বাংলাদেশের, তাহলে উক্ত অপরাধীকে বাংলাদেশে কীভাবে ফিরিয়ে আনা সম্ভবপর? আমি যেটা মনে করছি, তুমি হয়তো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে কথা বলছো। না, আমি রাজনীতিবিদের কথা বলছি, আরো অনেকে ইংল্যান্ডে কিন্তু অনেকে আছেন। না, আমার মনে হয় এই ব্যাপারে একটু আমাদের খোলাসা করে বলাটাই ভালো। জি, জি। মনে রাখতে হবে যে শেখ হাসিনার সাথে ভারতের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, জি হ্যাঁ, এবং ভারত একটা আঞ্চলিক শক্তি, এটা মনে রাখতে হবে। জি। এবং এখানে আমি একটু মনে রাখবো, গতকালকেই কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশকে কিন্তু একটা প্রকাশ্য একটা হুমকি দিয়েছে সামরিক একটা ব্যাপারে। জি। যদিও কেন সে হুমকিটা দিয়েছে আশ্চর্যের ব্যাপার, এবং সে মজার ব্যাপার যে সে রাশিয়া, ইউক্রেন, হামাস, ইসরায়েলের সাথে তুলনা করে বাংলাদেশের এটা কি আমি ভয় পেয়ে গেছি, ভয় পেলে কিন্তু আমরা সেভাবে আর্তনাদ করে ওঠে না, এটা আমার ধারণা, এটা একটা রেটরিক, এবং সে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ মনে রাখতে হবে, আমাদের প্রফেসর ইউনূস কোনটা শক্তিশালী কথা বলছে। জি। বিশেষ করে যে সীমান্তে যে স্বর্ণা দাসের যে মৃত্যুটা হলো, স্বর্ণা দাস তো আমরা বাংলাদেশে আমাদের ভিতরে কোনো সংখ্যালঘু নাই, সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বলতে পারি যে বিভিন্ন কমিউনিটি, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি, সে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একজন, তো তাকে তো তারা গুলি করে মারে। আচ্ছা ভাই, একটি কথা বলছি আপনাকে। ভারতের যে আপনি বললেন যে পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেন, ভাইয়া, যদি কখনো ভারত বাংলাদেশকে আক্রমণ যদি করেও, কিন্তু তারা হবে আগ্রাসী শক্তি, ওদের চোখে থাকবে যে বাংলাদেশকে মানে দখল করার আর বাংলাদেশের যে কোটি কোটি জনতা, ওদের চোখে থাকবে বাংলাদেশ স্বাধীন করার যুদ্ধ। ওরা আসবে 1 লাখ, আমাদের একাই 1 লাখকে আমরা মেরে ফেলবো আমরা ইনশাল্লাহ, যদি যুদ্ধ করতে আসে। মানে আমি আপনার মাধ্যমে বললাম, এটা কি বলে প্রকৃত দেশপ্রেম? হ্যাঁ, যে বলুন না, জিনিসটা যেটা হচ্ছে কি, আমার ধারণা যে ভারত কোনোভাবেই বাংলাদেশে করতে তার আসবে না। এটা হচ্ছে বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করা, এবং হবে কি সবসময় মনে রাখবে, আমি তো দেখছি বাংলাদেশে কিছু লোক আছে যারা নতজানু ভালোবাসে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তারা ঐতিহাসিকভাবে তারা নতজানু সাহেব বলেন। আমরা যখন আরো আগে যখন জিয়া রহমান সাহেব যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন তো বাংলাদেশে কোনো দিক দিয়ে কোনো শক্তি ছিল না, কিন্তু তার যে কথাবার্তা, তার যে চালচলন, মানুষকে থেকে আলাদা সম্মান করতো না। ওই সময় তিনি আল কুদস কমিটিতে তিনি গেলেন, এবং তিনি বাংলাদেশ 1978 কিন্তু ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়েছিল ইয়েতে। তো বাংলাদেশে কি পরিমাণ ফোন বলছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ভারত কখনো শেখ হাসিনাকে ফেরত দিবে না, কিন্তু যেটা হবে, আমরা যেটা করতে পারি, যে কার্ডগুলো আমাদের হাতে আছে, আমরা আন্তর্জাতিকভাবে ভারতের উপরে চাপ ক্রিয়েট করতে পারি, আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাইতে পারি। সেটা ইন্ডিয়া খুব প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি, বাংলাদেশ কিন্তু জন্মের পর থেকে 7 সিস্টারের সাথে ভারত যদি সম্পর্ক রাখতে পারে, সেই কারণে আমাদের ভূমির উপর দিয়ে রেলপথ আমরা করে দিয়েছি, করিডোর করে দিয়েছি আমরা। বিভিন্ন সময় ভারত যখনই আমাদের কাছে এই ধরনের সাহায্য চেয়েছে, আমরা কিন্তু বুক পেতে সেই সাহায্য করেছি প্রকৃত বন্ধু হিসেবে। তাহলে সেই বন্ধুত্বের মানে আপনি রিটার্ন করতে গিয়ে আপনি হিসেবে থ্রেট দিবেন টু অ্যাটাক দিস কান্ট্রি? সেটা তো তারা সবসময় করে আসছে। এই কারণে এই প্রথম কিন্তু এই যে স্বাধীনভাবে মুক্ত বুদ্ধির বৃত্তি নিয়ে
এই যে এটা যে প্রতিবাদ করার সেই শক্তি আমরা অর্জন করেছি, আমরা তাই নয় অর্জন কি? করেছি। আমরা যেমন ধরে রাখতে হবে এটাকে। ডক্টর ইনু যেমন বিভিন্ন বাঁধের ব্যাপারে বিভিন্ন সহযোগিতা বলছে, জি। বাংলাদেশের হাতে অনেকগুলো কার্ড আছে, যদি জি। কার্ডগুলো খেলতে পারে জি। আমরা বন্ধ করে দেব করিডোর। আমাদের পশ্চিম বাংলা থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, আজকে আমরা যদি ওখানকার ভূ রাজনীতি নিয়ে যদি কারণ এতটুকু জ্ঞান থাকে, হ্যাঁ। তাহলে তারা জানবে যে ভারতের জন্য ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারতের জন্য পাকিস্তানের থেকে বাংলাদেশ 10 গুণ বড় হুমকি। জি। এটা যারা বোঝে, এটার পরে কিন্তু আমি যে কথা বলছি কিন্তু লোকের পিএইচডি থিসিস পর্যন্ত আছে জি। যে কেন বাংলাদেশ ইজ বিগার থ্রেট দেন পাকিস্তান। বাট উই আর নট থ্রেট, ইটস ইন देयर আইস। না না, আমরা একটা থ্রেট, এবং থ্রেটের এই কারণটাই, থ্রেট দিয়েই তো তুমি অ্যাচিভ করবে। জি, exactly. মনে রাখতে হবে অনেক কিছু তুমি কিন্তু ডিপ্লোমেটিক ওয়েতে করতে পারো, জি। থ্রেটটাকে হ্যাঁ, negotiation, জি, হ্যাঁ, জি। কাউন্টার থ্রেট দিয়ে। জি, অবশ্যই। এবং সেটা কিন্তু আজকে আছে। আজকে তুমি হয়তো জানো কিনা জানি না, মুর্শিদাবাদ এবং মালদাতে কিন্তু মিছিল হয়েছে। কি মিছিল হয়েছে জানো? একটু আমরা দর্শক- বাংলাদেশের সাথে আমরা যুক্ত হতে চাই। দর্শক, আপনাদের যে বলছি, এই যে স্বাধীন চেতা যে তিনজন আমাদের বাংলাদেশের, চারজন। আমি ছোটখাটো তিনজন সে মেধাবী তুখর ছাত্র, দেখুন মেধা কি বিচ্ছরণ ঘটছে আজকের অনুষ্ঠানে। ভাই আপনার কাছে চলে যাচ্ছে, আপনাকে আপনার অনুমতি নেই। বর্তমানে যে বাংলাদেশের যে নতুন যে বাংলাদেশে, সেই বাংলাদেশের দুর্নীতি দমন করার জন্য আপনি যদি 3টি পন্থার কথা বলেন, কিভাবে দুর্নীতি দমন করতে পারবে বর্তমান সরকার? আমি খুব আশাবাদী অন্তর্বর্তী যে সরকার আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। জি। হি ইজ এ ভেরি ক্যাপাবল, ভেরি ট্যালেন্টেড এবং ওয়ার্ল্ড ফেমাস। জি। এবং যেভাবে প্রথমেই এয়ারপোর্টে যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারে যে ফ্যাসিলিটি, ওয়াইফাইও আমরা পাই না, যে একটু কথা সেই বলছি, ওয়াইফাই আমরা তিনজন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক No, no, নয়। no, But আমরা আমরা হাসছি, political- তিনজন হাসছি, হ্যাঁ। কিন্তু এই সুন্দর যে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা আমরা। দেশকে ভালোবাসি। জি। দেশ ভালো থাকলে আমরা ভালো হ্যাঁ, জি, আছি। exactly. এবং দেশ ভালো থাকার জন্য যদি কিছু বলতে হয়, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা তাই বলার কেউ চেষ্টা যদি করছি। আমাদেরকে ব্লেম করে, উই ডোন্ট মাইন্ড। তাহলে দুর্নীতি দমন করতে- পিওরলি প্যাট্রিয়টিজমের বেসিস। দুর্নীতি দমন করতে আপনি একটি পন্থার কথা বলতেন, কি কি করতে পারে বর্তমান সরকার? এটা প্রথমে যেটা করতে যাচ্ছে যে সম্পদের হিসাব জি, প্রত্যেকের, এমকে হাসানের কি সম্পদ আছে দাও, অমুক মিনিস্টারের কি আছে, অমুক জাজের কি আছে, প্রত্যেকের যারা হাই অফিসিয়াল আছে প্রত্যেকের তাদের সম্পদ নাম্বার 1। জি, নাম্বার 2 হচ্ছে সেখানে যদি কোনো রকমের ট্রান্সপারেন্সি কোনো সমস্যা থাকে, বাংলাদেশের আইন অনুযায়ী দুদক আছে কিংবা অন্য যেসব আইন আছে সে অনুযায়ী অ্যাকশনে যেতে হবে। I love you, ভাইয়া। হবে। আই লাভ ইউ, রুল অফ ল। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে সেইখানে যে যদি দেখা যায় যে ফেয়ার, সেটা হতে হবে এবং সেখানে কোনো রকমের বায়াসনেস থাকতে পারবে না। এবং সেখানে যদি যত হোমরা চোরাই হোক, সেই ক্ষেত্রে যদি তারা অন্যায় করে থাকে এবং সেখানে যদি ট্রান্সপারেন্সি অভাব থেকে থাকে, এবং দ্যাট কামস আন্ডার দ্য ডেফিনেশন অফ দ্য ক্রাইম আন্ডার দ্য পেনাল কোড, ডেফিনেটলি দে উইল বি পানিশ। ধন্যবাদ ভাইয়া। আপনার আমি কি একটু অ্যাড করতে পারি কামরুলের সাথে? জি, বলেন। আমি মনে করি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার করলে অনেক দুর্নীতি কমে যাবে। সেটা হচ্ছে কি, যে কোনো বড় পারচেজে, সম্পত্তি হোক বা বড় কোনো পারচেজে, সোর্স অফ মানিটা দেখা ইয়েস, মানি লন্ডারিং। এবং সোর্স অফ মানি যদি তুমি দায় না খাও, তুমি 50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছো, তোমাকে অবশ্যই সোর্স দেখাতে হবে 50 লাখ টাকা তুমি কোত্থেকে পেলে। তাকে এটাতে একটা ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে কেন, কিভাবে তুমি পেলে, এটা দিলে বন্ধ হয়ে যাবে। এমনকি বেনামে সম্পত্তি কেনা, ওয়াইফ কোনো চাকরি করে না, সে কি করে 1 কোটি টাকার সম্পত্তি কিনছে, তাহলে সোর্স অফ ইনকাম দেখাতে হবে, সোর্স অফ মানি দেখাতে হবে। পয়েন্ট। ধন্যবাদ ভাইয়া। আমি হয়তো ভুলে যাবো, আমি একটা পয়েন্ট অ্যাড করছি যেটা সবকিছুর মধ্যে একটা শ্যাডো হয়ে আছে। সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্রযন্ত্র যেভাবে আগাচ্ছিল গত 15 বছর ধরে, আপনার হচ্ছে যে আমি একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি, এটার কারণে আমি সব দুর্নীতি সবকিছুর আইনের ঊর্ধ্বে, সবকিছুতে পলিটিসাইজেশন, যেটাকে যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, এই পলিটিক্সের জায়গায়, হ্যাঁ আমার পলিটিক্স করার রাইট আছে, আমি কোনো পার্টিকে সমর্থন, কিন্তু এটার জন্য যে আমি ইমিউনিটি পাবো সব জায়গায়, লোকাল ইনস্টিটিউট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত সব জায়গাতে আমার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আমাকে সব জায়গা থেকে উদ্ধার করে ফেলছে, আমি আইনের ফাঁক ফোকর দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। তাহলে এই পলিটিক্যাল যে আইডেন্টিটিটা বাংলাদেশে যেভাবে ইউজ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, আমরা ইউজ বলছি না, অ্যাবিউজ হচ্ছে, অ্যাডভান্টেজ নিচ্ছে, এইটাকে একটা বন্ধ করতে হবে। বন্ধ করতে ধন্যবাদ। হবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, সম্পূরক চাঁদাবাজি বাংলাদেশের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে, সেটাকে বন্ধ করার জন্য আপনার পক্ষ থেকে কি মন্তব্য? চাঁদাবাজি আসলে প্রথম জিনিসটা হচ্ছে অ্যাওয়ারনেস। যে এখন আপনি দেখেন, আমরা বাংলাদেশে নাই, আমরা কিন্তু শুনছি যে অফিস আদালতে ইনডাইরেক্টলি একটা কথা চলে আসছে, ঘুষ দিবও না, ঘুষ মানে
নিব যে না। খাবে তাকেও ধরে দিব। এবং দুই একটা ইনসিডেন্ট আমরা দেখেছি যে ঘুষ চাইছে তাকে জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে। এরকম আমরা জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলছি না, আমরা বলছি যে ঘুষ চাইবে Name and তাকে shame. আইনের আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ। তো প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখন জি। যদি আমাকে লোকাল পর্যায়ে আমি গাড়ি চালাচ্ছি, আমাকে যদি কোনো কেউ চাঁদা চায়, আমি চাঁদা দিব না, এবং পুলিশকে প্রপার অথরিটিকে আমি ইনফর্ম করব। এই কয়েকবার যদি আমরা এই অ্যাওয়ারনেসটা যদি সব জায়গায় চলে আসে, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আর সেকেন্ড ধাপ তো হচ্ছে যদিও একটু সময় হতে লাগতে পারতেছে, যে আমাদের চাঁদা আমরা দেখি যে পুলিশ বাহিনী চাঁদা খাচ্ছে, যারা আইন রক্ষা করবে তারাই কিন্তু চাঁদা খাচ্ছে। তো সেই ইনস্টিটিউশনাল রিফর্মগুলো যখন আস্তে আস্তে হয়ে যাবে, এবং এটার মধ্যে আমার মনে হয় মানুষ অ্যাওয়ারনেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। জি। মানুষকেই আমরা যেভাবে ছাত্র জনতা সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে নৈরাজ্যের বিরুদ্ধে জি। এবং চাঁদার বিরুদ্ধে আমাকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ, চমৎকার। মানে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জি। বন্যাতে সাহায্য করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আমি 10 সেকেন্ড যেকোনো নেব, অন্যায়ের বিরুদ্ধে। জীবন ভাই 10 সেকেন্ড নেব। সেটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা এই যেগুলো বলছি এর ভিতরে আর দুইটা আইন বাতিল করতে হবে। জি। প্রথম হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, জি। এটা একটা ব্যাড ল, আচ্ছা। এটাকে বাতিল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মওদুদ আহমদ সম্ভবত প্রথমে এই র্যাব ক্রিয়েট করে, জি। সুপার বিএনপির আমলে কিন্তু এটা করেছে, মওদুদ আহমদ করছে, সেটা কিন্তু ইউজ করছে কিন্তু এই পরবর্তীতে আওয়ামী গভর্নমেন্ট রেজিম, জি। এই যে ইউজ করে সব থেকে বেশি রকমের দেশের ক্ষতি হয়েছে, মানুষের জানমাল, বাবাকে হারাচ্ছে, এই জায়গাতে- মাকে হারাচ্ছে। ওই দিনকে একজন বলছে যে আপা আপনি তো চলে গেলেন, আমার বাবা কোথায়, আমার বাবাকে চায়। আচ্ছা, তো তাহলে- এই দুইটা আইন এটা ক্যান্সেল করতে হবে। বাতিল করতে হবে। রিসেন্টলি আমি আরেকটা আইনের ক্যান্সেল হয়ে গেছে, এটাকে কনসিডার করি। সেটা হচ্ছে যে যেটা ওই যে প্রোটেকশন জি। ফর দ্য Family. বঙ্গবন্ধু ফ্যামিলি, জি, জি। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা। আর আরেকটা অলরেডি যেটা আমরা ওই যে ইন্টারন্যাশনাল কোর্টে যে আমরা মামলা করতে পারতাম না, সেটাও কিন্তু এখন সিগনেটারি আমরা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। ভাই এখন আপনার কাছে ফিরে আসছি। এই যে পাচার হয়ে যাওয়া অর্থ, আমরা কি ততদিন জানতাম পাচার হয়ে গিয়েছে, বা জানতাম না অফিসিয়াল ফিগারটি কত, এবং আমরা জানতে পেরেছি বাংলাদেশের হয়তো বা মানে এখন পর্যন্ত জন্মের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইন টোটাল $93 বিলিয়ন এই ধরনের একটি 93 বিলিয়ন এর ডেট রয়েছে। আর গত 15-16 বছরে পাচার হয়েছে প্রায় $92 বিলিয়ন। তাহলে এই যে পরিমাণ অর্থ দেশে থাকলে তো দেশ সিঙ্গাপুর হতে আর কতদিন? আপনি কি বলবেন এই যে পাচার হয়ে যাওয়া অর্থ খালি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছে তা কিন্তু না, তার আগের পূর্ববর্তী গভর্নমেন্ট করেছে। না, সবাই মনে রাখতে হবে দুর্নীতি আমাদের দেশের জন্মলগ্ন থেকেই ছিল। একটু প্রশ্ন শেষ করে আমি, তাহলে এই যে বিগত সরকারগুলি আমাদের বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গিয়েছে, সরকারের কাছে তো তথ্য আছে, তাই না? সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো পার্টি হোক না কেন, এই পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনতে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? যেটা হবে প্রথমত মনে রাখতে হবে যে সব সরকারের আমলেই দুর্নীতি ছিল, জি। কিন্তু দুর্নীতিটাকে জাতীয়করণ করা, প্রতিষ্ঠার ইয়ে করা, মানে এটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া, এটা একটা ওপেন সিক্রেট, Patronize করা। এটাকে করে দেবেন, যেখানে রাষ্ট্র এখানে একটা চোখ বন্ধ করে এনকারেজ করছে, এটা কিন্তু আগে কোনোদিন ছিল না। জি। তো এইটার কারণে আজকে যেই প্রবলেমটা হয়েছে, যেটাকে শেখ হাসিনা, তাহলে অর্থ যেটা হচ্ছে যে একটা অফিসের পিয়ন কিভাবে 400 কোটি এটা ওইটা বলছিলাম, শেখ হাসিনা এবং বলছেন openly বলা হচ্ছে উনার কথা। পিয়ন 400 কোটি টাকার মালিক, উনার পিয়ন নাকি হেলিকপ্টার চলে না, এবং হেসে হেসে এই কথাগুলো বলা হচ্ছে। তার মানে এটা তাকে এনকারেজ করছে। তো এইটাকে করা মানে আমরা যদি একটা বলি তো মডেল আমরা ক্রিয়েট করতে পারি। তুমি জানো তো তোমাদের পরিবারে তোমার বাবা যদি অত্যন্ত ভালো মানুষ থাকেন, তো সন্তানগুলো কিন্তু বাবাকে ফলো করে। জি। টিচার যদি ভালো হয়, জি। টিচার যদি নিজেই দেখা যায় যে বিএ পরীক্ষাতে নকল করে পাশ করছে, জি। তাহলে তার ছাত্ররা কি শিখবে? একটু থামি একটু কথা বলছি। ভাই। আমি একটু অনুমোদন বলছি। আমার বাবা মৃত্যুর পূর্বে একটি কথা বলেছিলেন, একটা মানুষ সে কি ধরনের মানুষ তুমি কিভাবে মূল্যায়ন করবে বাবা? ও একটা মানুষ, তার 3টা বন্ধুর অর্ধেক, তুমি দেখবে ওর বায়ে কি আছে, ওর ডানে কি আছে, মাঝখানে যে আছে সেই 3টা বন্ধুর অর্ধেক। দেখুন আমার বাদিকে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত শ্রেষ্ঠ মেধাবী একজন আইনজীবী বটগাছ, আমাদের ব্যারিস্টার সলিসিটর আবুরজা ভাই। আমার ডান দিকে রয়েছেন আরেকজন তুখোর আইনজীবী, মেধাবী দক্ষ আইনজীবী ব্যারিস্টার সলিসিটর এম কে হাসান ভাই। তার পাশে রয়েছেন উদীয়মান আইন দক্ষ মেধাবী আইনজীবী ব্যারিস্টার মজিদ ভাই। তার মাঝে আমি কিন্তু রয়েছে ছোটোখাটো একজন মানুষ। আমি কিন্তু একটু মানে আলো ছড়াবো আমি এরকম হচ্ছে। অনুরূপভাবে
প্রত্যেকটি জবের প্রতি রেসপেক্ট রেখে আপনারা দেখবেন যদি কেউ ড্রেন ক্লিনার হয় তার বামেরটাও হবে ড্রেন ক্লিনার, ডানেরটা ড্রেন ক্লিনার, মাঝখানে ড্রেন ক্লিনার। যদি কেউ বাস ড্রাইভার হয় বামেরটাও মাঝখানে একটা বাম ডান, মাঝখানে সে বাস ড্রাইভার। আমরা বাংলাদেশে কি দেখেছি, প্রশাসন যিনি ছিলেন বামেরটাও ছিল ক্রিমিনাল, ডানটা ছিল ক্রিমিনাল। বাংলাদেশ অর্থ পাচার করে দেশটাকে লুণ্ঠন করেছে। তাহলে মাঝখানে এটা কি ছিল বলুন ভাইয়া? হ্যাঁ, তাই বললাম, এই কারণে দেশের এই অবস্থা হয়েছে। এখন যেটা সম্ভব, তাহলে পয়সাগুলো কেউ ফেরত দিতে হবে। বাংলাদেশকে অবশ্যই অন্যান্য দেশগুলির সাথে কাজ করতে হবে। জি। কারণ আমরা যেমন জানি যে এই খোদ ইংল্যান্ডেই একজন সাবেক মন্ত্রী 350টা বাড়িয়েছে। জি ভূমিমন্ত্রী। জি। তো এটা এখন সাইফুজ্জামান সাহেব, এখন প্রশ্ন হচ্ছে যে এদেশের সরকারের কাছে এবং এই সমস্ত উন্নত দেশগুলিতে মনে রাখতে হবে ব্রিটেন একটা হাব, সারা দুনিয়ার দুর্নীতিগ্রস্ত পয়সা এখানে আসে। জি। এবং এদেশে কোনোদিন কোনো প্রবলেম নাই। আমার প্রশ্ন খুব স্পেসিফিক, তাহলে এই পাচার হয়ে যাওয়ার অর্থ কিভাবে দেশে ফেরত নিয়ে যাবে? এই সমস্ত দেশগুলো সহায়তা লাগবে। জি। তারা যদি সহায়তা না করে তবে এই পয়সাগুলো পাচার করা খুব কঠিন হয়ে যাবে। আমি আচ্ছা। 10 সেকেন্ড নেব। জি ভাই। সেটা হচ্ছে যে এই যে আমরা রেজিউম দেখতে পেয়েছি 15 ইয়ার্সে, এবং আমরা বলেছি যে কি কি সমস্যা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, জুডিশিয়ারি হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, তারপরে ব্যাংকিং হোক, সব জায়গায় একেবারে ঘুণে ধরে পচে গেছে, যে ডক্টর ইউনূস বলেছে। এইখান থেকে বেরোতে গেলে যেটা দরকার, এবং এটার মেন যে কারণ আমি মনে করি সেটা হচ্ছে ডেমোক্রেসি সিস্টেম ছিল না, ভোটের রাইট ছিল না, রাতের ভোট হয়েছে, এইসব কারণেই কিন্তু এটা হয়েছে। অতএব এই যে আমরা যে 5টা প্রস্তাবনা দিয়েছিলাম, এর সঙ্গে প্রথম এইটা করতে হবে যে একটা পরিবেশ আনতে হবে। সে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কেউ বলছে যে 6 মাসে ছেড়ে দিতে হবে। নট লাইক দ্যাট। এই পচাটাকে ক্লিন না আপ করা পর্যন্ত, যেটা আমরা বলছি বিএনপি রেজিউমেও আমরা দেখেছি যে তারা হয়তো 15 বছর থাকলে এর থেকে হয়তো খারাপ হতো, কিংবা ভবিষ্যতে আসলেও এটা খারাপ হতো, আমি বলে ফেলছি। তো যে কারণে ভোটের সিস্টেমটা আনতে হবে, ফেয়ার ভোট আনতে হবে। আচ্ছা ভাই, এইটাই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটি ছিল না বলেই এই আন্দোলন সাকসেসফুল হয়েছে, এটা ছিল না বলেই দেশের এই অবস্থা, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের এই একেবারে ঘুরিয়ে ধরে পৌঁছে গেছে। একটি প্রশ্ন সবার উদ্দেশ্যেই আমি আসছি ভাইয়া। বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সটে আমরা যেটা দেখেছি, কেউ যদি আওয়ামী লীগ করে এবং এই কারণে যদি কেউ বিএনপি হয়ে থাকে অথবা জামাত ইসলামের সাপোর্টার হয়ে থাকে অথবা কোনো ভিন্ন মতাবলম্বী কেউ হয়ে থাকে, এটি পরিবেশ সৃষ্টি হয়েছিল যে অ্যাজ ইফ ওরা দেশদ্রোহী, অ্যাজ ইফ ওরা কাউন্ট ড্রাকুলা, ওরা ক্ষমতা গেলে দেশটাকে নষ্ট করে ফেলবে। আমরা কিন্তু বিএনপি জমানায় কিন্তু ক্ষমতা দেখেছি, ওরা কি দেশের ক্ষমতা নষ্ট করেছিল? তাহলে এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমাদের মনের ভিতরে কি জিনিস আনার দরকার ভাই মনে করেন আপনি? না, এটা তো একদিনে হবে না। এটা হচ্ছে মানুষের শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, অনেক কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে। এই যে 15 বছরের যে জঞ্জাল, এটা কিন্তু একদিনে ক্লিয়ার হবে না। যেটা আমি বললাম যে আমাদের স্টার্টিং ভালো হয়েছে, ডক্টর ইউনূস একটা আদর্শ, ওনার নেতৃত্ব মানুষ যদি তাকে ইমিটেট করে, ফলো করার চেষ্টা করে, নেতাদেরকে ফলো করে, আমাদের মডেল আমাদের সামনে আজকে আছে এবং সারা বিশ্ব তাকে সহায়তা করবে, সাহায্য করবে। তো এটা দিয়ে আমরা আস্তে আস্তে আমরা মনে করি আমরা উই আর অন রাইট ট্র্যাক। থ্যাংক ইউ। এই রাইট ট্র্যাককে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 10 সেকেন্ডে আপনার কি মন্তব্য? ডক্টর ইউনূসের যে লিডারশিপ, একে সাপোর্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর অন্যান্য যে পলিটিক্যাল যারা আছে, আবার তারা ওই রিজমের মতোই লুটপাটের জন্য যারা উদ্গ্রীব হয়ে আছে, তাদেরকে বললো যে শান্ত হও বৎস, ওয়েট করো, এই ঘুণে ধরা পচা এইটাকে রিকভারি করে, লিডেড বাই ডক্টর ইউনূস, তারপরে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে তারা এক্সিট হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। 10 সেকেন্ডে আপনি। ধন্যবাদ। আমার একটাই সোজা অ্যান্সার, সেটা হচ্ছে যে জনগণ যে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে, আমি চাই যে আমাদের বাংলাদেশ ছাত্র জনতা সবসময় যে কোনো অন্যায়, ডক্টর ইউনূস সাহেবকে আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, বাট উনিও যদি কোনো অন্যায় কোনো কিছু চাপায় দিতে চায়, সেক্ষেত্রে তাদের যে প্রতিবাদের স্বর সেটা যতক্ষণ এভাবে ফেয়ারলি থাকবে, অন্যায়ভাবে অন্যায়কে প্রতিবাদ না, তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল। ধন্যবাদ ভাইয়া। আমি অনুষ্ঠানের শুরুতে কিন্তু কাউকে এই প্রশ্ন জিজ্ঞেস করিনি, আমি প্রশ্ন জিজ্ঞেস করছি ভাইয়া, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে কত বছর সময় দেওয়া উচিত বলে মনে করেন? যতদিন যাদের সময় লাগে, 5 বছর, 10 বছর, এটা কোনো সময়ের কাঠামোতে বিচার করা যাবে না। একটা সময় আমরা বুঝবো যে দেশটা কোন দিকে যাচ্ছে, এবং সবচেয়ে মনে রাখতে হবে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার মতো ধন্যবাদ নাই। ভাইয়া, আমার মোহাম্মদ অতিথি বলছেন রাজনৈতিক দলের যাওয়ার যে পরিবেশ এখন সৃষ্টি হয়নি, তাহলে সেই ক্ষেত্রে টেনুর হিসেবে কত বছর বর্তমান যে সরকার রয়েছে দায়িত্বে, তাদেরকে? আমি ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত, যত অ্যাজ মাচ অ্যাজ টাইম নিডেড,
কারণ এইখান থেকে যদি ফেয়ার ইলেকশনের করাপশন, ইন্ডিপেন্ডেন্সি এইগুলো যদি ফেরত না আসে, আনার পরে যদি কাউকে ইলেকশনের মাধ্যমে যদি ক্ষমা, সে দেশও চালাতে পারবে না। ধন্যবাদ ধন্যবাদ অতএব আমাদের আগে ক্লিন আপ করতে হবে। ধন্যবাদ এইটার জন্য 10 বছর লাগলেও আই ডোন্ট মাইন্ড, গিভ দেম টাইম। ধন্যবাদ আপনি আমরা এটা একটা হাইপোথেটিক্যাল অ্যান্সার, সেটা হচ্ছে আপনি 10 বছর লাগতে পারে, আবার 2 বছর যদি মানুষ মনে করে। আমরা এটা কিন্তু একটা জনগণের একটা সরকার, এটা কোনো পলিটিক্যাল কোনো সরকার না। সুতরাং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু দে হ্যাভ লাইক একটা ফিলিংস থাকবে যে দিস দ্য রাইট টাইম। আমরা নিজের সাধারণ মানুষের একটা অংশ। এক্স্যাক্টলি, তখনই আমরা রেজ করবো। ইট কুড বি আপ টু 2 ইয়ার্স, নো প্রবলেম। 2 বছর পরেও হইতে পারে, যখন দেখলাম যে একটা পরিবেশ আছে বা সবকিছু আন্ডার অথবা 5 to 10 years অথরাইজেশনের মধ্যে আসছে। ধন্যবাদ ভাই, চমৎকার। এই বলতে বলতে আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। যেহেতু আমাদের বুকের ভেতর যদিও ব্রিটিশ ন্যাশনাল বাট বাংলাদেশের জন্য ভালোবাসা রয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি আমরা। একটু দাঁড়াবো, দাঁড়িয়ে শ্রদ্ধা প্রকাশ করবো। আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। এটি বলতে বলতেই আমরা শেষ পর্যন্ত চলে